নমস্কার, আমি নন্দিতা ঘোষ। আমার চ্যানেলে, আমার ক্লাসে সকলকে অনেক, অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। তোমরা জানো যে আমরা এই চ্যানেলটিতে অর্থাৎ বি yourself বা নন্দিতা ঘোষের চ্যানেলে আমরা কিন্তু বাংলা এবং সিডিপি বিষয়কে সপ্তাহে ২ দিন দেখিয়ে থাকি। এবং একটু ইরেগুলার ভিডিও কনটেন্ট আসে কারণ কিছু, কিছু আমার নিজের ক্লাসেস থাকে। কিছু, কিছু আমি যেহেতু গ্রামাঞ্চলে থাকি সেক্ষেত্রে কারেন্টের সমস্যা হওয়ার দরুন কিছু, কিছু সময় ক্লাসটা নেওয়া সম্ভব হয় না। কারণ গরমই এত পড়েছে। তো আমি চেষ্টা করি তবুও নিজের মতো করে একটা বেস্ট ক্লাস আনার। আজকে যে ক্লাসটি সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করার বা দেখার সেটা আরো একটা নতুন টপিক আমাদের জন্য। কিন্তু সকলের জানা একটা টপিক, সেটা বাংলার ওপরে আজকে ক্লাসটি হবে। আমাদের বাংলার আজকে ৫ নম্বর ক্লাস এবং আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিশেষণের উপর। বাংলা বিশেষণ পদ। অনেকের মনে হতে পারে যে এই বিষয়গুলো কি একান্ত প্রয়োজনীয় আমাদের পরীক্ষার জন্য? অবশ্যই প্রয়োজনীয়। কাদের জন্য প্রয়োজনীয় আমি একটু বলি। আপনারা সকলেই জানেন যে আমাদের সামনে বিপিএসসি নামক একটি পরীক্ষা রয়েছে। তাছাড়াও তথাকথিতভাবে শোনা কথার উপর ভিত্তি করে যদি আমরা ধরে নিই যে আমাদের শিক্ষকতা লেভেলের কিছু পরীক্ষা আমাদের সামনে আছে। আমাদের এস্টেট লেভেলের কিছু পরীক্ষা, যারা সিটেট দিচ্ছেন তাদের জন্য সিটেট লেভেলের পরীক্ষা, বা যারা যে পরীক্ষাগুলো দিচ্ছেন অর্থাৎ পিএসসি মাস্টার্স এবং মিস্ট্রেস বা পিএসসি মিসলেনিয়াস এর ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় নিট সেট তো অবশ্যই। আমি সাবজেক্টিভ জায়গা থেকে সরে গিয়েও যে বিষয়গুলো কম্পিটিটিভ সেক্টর বাংলায় আপনাকে হেল্প করতে পারে সে সমস্ত জায়গার জন্য, ইভেন যারা স্কুল লেভেলে পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু এই ক্লাসটি ভীষণ ভীষণ উপযোগী। একেবারে সহজ সরল ভাষায় আমরা আরো একবার বাংলা বিশেষণকে দেখার চেষ্টা করব। সকলকে আমার ক্লাসে অনেক অনেক ওয়েলকাম। দেখা হচ্ছে আমাদের আজকে টপিক নিয়ে। ঠিক আছে, চলুন দেখা যাক আজকে টপিক কিরকম ভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছ। আহ এবং যে কাজটি করব আমি সেটা হচ্ছে যে আমাদের ব্যানারটা একটু সরে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা আমাদের ৫ নম্বরের ক্লাস, অর্থাৎ আমাদের ৫ নম্বর টপিক আজকে। তো আমার কাঁচা হাতের কাঁচা কাজে আশা করি আপনাদের অসুবিধা তেমন হবে না, কারণ আমাদের ফোকাস থাকবে পড়াশোনার উপরে। আমরা একটু দেখে নিই, ঠিক আছে? দেখতেই পাচ্ছ যে আজকে বাংলা গ্রামারে ৫ নম্বর ক্লাস এবং আমরা যে টপিকের ওপর আলোচনা করব তোমাদের সাথে সেটা দেখো নিচে বাংলা বিশেষণ পদ এবং তার শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা নিচে দিয়ে দিয়েছি। কি কি পরীক্ষার জন্য লাগতে পারে সেটাও আমি জানিয়ে দিয়েছি। আপনি ডাব্লিউবি টেট, ডাব্লিউবি এসএলএসটি, ডাব্লিউবি মিসলেনিয়াস এর ক্ষেত্রে আপনাদের পঞ্চায়েত পরীক্ষার ক্ষেত্রে আমাদের যেটা মূল বিষয় হচ্ছে, আমাদের এখন বিপিএসসি রেসটা খুব চলছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য। আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই বিপিএসসি 5 হওয়ারও একটা সম্ভাবনা আছে। বিপিএসসি 4.0 একটার সামনে পরীক্ষা আছে, তাদের জন্য ভীষণ উপযোগী। এস্টেট পরীক্ষা যারা দিয়েছেন বা পরবর্তী সময় দেবেন তাদের জন্য ভীষণ উপযোগী। যারা নেট সেট দিচ্ছেন তাদের জন্য তো অবশ্যই গ্রামাটিক্যাল সাইটগুলো আহ বলার অপেক্ষা রাখে না যে এগুলো কতটা উপযোগী। যারা অনার্স পড়ছেন বা যারা স্কুল লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য সবচেয়ে বৃহৎ অংশে যাদের জন্য সেটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ সেক্টর স্টুডেন্টসের জন্য, যাদের সামনে 2026কে সামনে রেখে অনেকগুলো পরীক্ষা অপেক্ষা করছে। যদি বলেন পরীক্ষার সংখ্যা কোথায় ম্যাডাম, পরীক্ষার সংখ্যা তাহলে একটু দেখাতে হবে, তাহলে বলবো অবশ্যই পজিটিভিটির সাথে এগোতে হবে এবং আহ দুর্নীতির রাজ্য খুব বেশি দিন চলবে না, তাই এগিয়ে যেতে হবে নিজের জায়গাকে সঠিক রেখে। কিছু কথা আমি আপনাদের বলতে চাই। এই প্রথমে আমি একটু টপিকের জায়গায় চলে যাব ঠিকই, কিন্তু তার আগে বেশ কিছু কথা আপনাদের সঙ্গে আমি বলতে চাই। আগে একটু বিশেষণ বিষয়টাকে লিখে নিই যে আমাদের টপিক আজকে মনে রাখবেন, এখান থেকে আপনি বানান শুদ্ধিকরণের জায়গাটাকেও রাখতে পারেন। পড়তে কিভাবে হয় সেই জায়গাটা শেখা ভীষণ প্রয়োজন। আমরা যারা পড়াশোনা করি বা যাদের কাছে পড়াশোনা ছাড়া অন্য কোনো অস্ত্রের পরিমাণটা খুবই কম, তো পড়াশোনা কমপ্লিট সেক্টরে হওয়া উচিত। কিভাবে কমপ্লিট সেকশনে হওয়া উচিত? আমি যদি ধরে নিই যে আমি একটা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করব, আমার সেই লাইনটা ধরা উচিত। সেটা যদি 5 ইয়ার থাকে, সেটা যদি 2 ইয়ার থাকে, সেটা যদি 3 ইয়ার থাকে, হোয়াট এভার ইট ইজ। ম্যাম হঠাৎ করে এই কথাটা বলছেন কেন? আমরা জানি চারিদিকে কিছু অসুবিধা হওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষাগুলো কিন্তু থেমে গিয়েছে। আদালতের কিছু কেসের জন্য, আদালতের কিছু বিষয়ের জন্য। কিন্তু
আমরা আশা রাখছি এই প্রত্যেকটা বিষয় খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক হয়ে উঠবে। যারা কম্পিটিটিভ লেভেলে পড়ছেন তাদের জন্য বলছি, এবং আপনারা আপনাদের জায়গাটা থেকে সরে যাবেন না। মানে আমি এটুকুনি, অনেকের কাছে এটা সমালোচিত বিষয়, অনেকের কাছে ভুল হতে পারি, অনেকের কাছে সঠিক হতে পারি। একটু সময় নিচ্ছি আমি প্রথমের দিকে ক্লাসটি করানোর জায়গায়। আর সেটা হচ্ছে, আমি যদি 5 বছর টিচিং লাইনের উপর দিয়ে থাকি, আমি জানি টিচিং লাইনটা বলা খুব কনফ্লিক্টেড একটা জায়গা হতে পারে, কিন্তু আপনি সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। আপনার 5 বছরকে হারিয়ে যেতে দেবেন না, আমার বক্তব্য এটা। আপনি যদি রাজ্য সরকারের পড়াশোনা করে থাকেন, রাজ্য সরকারের জন্য বা রাজ্য সরকারের পিএসসি কোনো একটা বিষয়ের জন্য পড়াশোনা স্টার্ট করে থাকেন, এটাকে ধরে রাখুন। কারণ অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব আপনার পরীক্ষা হবে। কিন্তু আপনি যদি যেই পরীক্ষাটায় 5 বছর বা 3 বছর সময় দিয়েছেন সেটা থেকে সরে গিয়ে হঠাৎ করে যদি আপনি সেন্ট্রাল লেভেলের পরীক্ষাটা দিতে যান, আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। অনেকে অবশ্যই পুরোপুরি তৈরি, কিন্তু যারা সাধারণ স্টুডেন্ট রয়েছেন, যারা মিডিওক্রিয়ার স্টুডেন্ট রয়েছে, তাদের পক্ষে সম্ভব নয় সেই 5 বছরটাকে রিভাইন্ড করা। আমি কতটা বোঝাতে পারছি আই ডোন্ট নো। আমি বোঝাতে চাইছি এইটুকুনি, আপনি অবশ্যই তথাকথিতভাবে দুটো রাস্তার দিকে হেঁটে যান। অবশ্যই আপনার সম্মুখে দুটো রাস্তা খুলে রাখা প্রয়োজন বর্তমান যুগে দাঁড়িয়ে, যেখানে বেকারত্বের পরিমাণ এতটা ঊর্ধ্বে অল ওভার ইন্ডিয়া জুড়ে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, ধরুন আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি, আমি একজন বাংলা স্টুডেন্ট। আপনারা কতজন জানেন আমি জানি না, বাট আমি ব্যক্তিগতভাবে অনেক বছর ধরে বাংলা নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু আম, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বাংলা জায়গাটাকে সরে গিয়ে অন্য সাবজেক্টে পড়াশোনা করতে শুরু করতে বা পড়াশোনা করাতে শুরু করতো। আমি আমার নিজের জায়গাটাকে ছাড়িনি, কারণ আমি জানি যদি কোনো কারণে আমার সামনে কোনো ধরনের এরকম একটা চ্যালেঞ্জেস আসে, বাংলার আমি কিন্তু শেষ লেখাটা লিখতে পারবো। শেষ লেখা মানে বুঝতে পারছেন, কোনো জিনিসের একটা শেষ কিছু লেখা। যে মানুষটা 3 বছর ধরে একটা জিনিসে পড়াশোনা করছে, সে হঠাৎ করে তার পুরো প্রসেসটা চেঞ্জ করে দিতে পারে না। পুরো রিভিশনের জায়গাটাকে, পুরো উদ্দেশ্যটাকে চেঞ্জ করে দেওয়া সম্ভব নয়। তাহলে তাকে শুরু থেকে শুরু করতে হবে। আবার ডিসিশনটা অবশ্যই আপনাদের উপর। আমার বক্তব্য এইটুকুনি, হঠাৎ করে কোনো একটা পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন আপনি বহু বছর ধরে, সেখান থেকে বেরিয়ে এসে হঠাৎ করে অন্য পরীক্ষার জন্য তৈরি হওয়া কতটা যুক্তিযুক্ত এবং কতটা সঙ্গত, এটা একটু ভেবে দেখার বিষয়। আপনার সাবজেক্টে হলো, আপনার কাছাকাছি হলো, আপনার ভাষা হলো, ইটস ফাইন। কিন্তু যেই মানুষগুলো, যে ব্যক্তিগুলো বহু বছর ধরে বাংলা নিয়ে চর্চা করেছে, বহু বছর ধরে বাংলায় প্রশ্নপত্র পড়তে অভ্যস্ত বা ইংরেজিতে পড়তে অভ্যস্ত, তারা হঠাৎ করে হিন্দি বা ইংরেজির মধ্যে নিজেকে ঢেলে দিতে পারে না। তার জন্য একটা সময় লাগে। তো আপনারা একটু ভেবেচিন্তে নিজেদের পড়াশোনার গণ্ডিগুলোকে বাড়াবেন এবং এগোবেন। এটাই আমার মতামত। বাকিটা অবশ্যই তোমার উপর, কারণ লাইফ ইজ ইয়ার্স। তো এটা বিষয়, কিন্তু এই জিনিসটা ভেবে দেখার মতো। যদি চান যে অন্য একটা ওয়েও আপনার জন্য খুলুক, কিন্তু তার জন্য আপনি আপনার দেখা বহু বছরের একটা দিককে বন্ধ করে দিয়ে নয়, সেটার পাশাপাশি আপনি নিশ্চয়ই পড়াশোনা চালাতে পারেন অন্য একটি বিষয়ের জন্য। একটু টপিকে আসা যাক, সরি। আহ যেটা বলছিলাম, আমরা টপিকে সরাসরি চলে আসি। আজকে আমরা বিশেষণ নিয়ে কথা বলবো। বিশেষণ কি জিনিস হয় এটা আগে বোঝা প্রয়োজন। আমরা সকলেই ছোটবেলা দিয়ে, খুবই ছোটবেলা দিয়ে আমরা পড়াশোনা করে আসছি যে বিশেষণ কাকে বলে, খায় না মাথা দেয়। আমরা জানি যে আমাদের যে পদ আছে, আমাদের যে বাংলা পদ রয়েছে, সেটাকে 5 ভাগে ভাগ করা যায়, এবং তার মধ্যে বিশেষণ একটি। মনে রাখবে, বিশেষ্যের যে কোনো ধরনের গুণকে, দোষকে, পরিমাণকে, সংখ্যাকে আমরা যে পদের দ্বারা পরিবেশন করি বা বোঝানোর চেষ্টা করি, সেটাই হচ্ছে বিশেষ্য। মেয়েটি দেখতে খুব সুন্দর বা ফুলটি সুন্দর। আমি যদি ফুলটির কথা বলে থাকি, ফুলটি সুন্দর, ফুলটি কেমন, ফুলকে আমি বিশেষিত করছি সুন্দর ওয়ার্ডটির দ্বারা। এই সুন্দর ওয়ার্ডটি কিন্তু আমাদের বিশেষণ। তাহলে বিশেষ্য কে হলো? এটা মূর্ধন্য, সকলে বুঝবেন, মূর্ধন্য। আর আমাদের মেন যিনি হলেন তিনি হচ্ছেন গিয়ে বিশেষ্য, যার সম্পর্কে আমি বলছি সে হচ্ছে বিশেষ্য। এবার
যার সম্পর্কে আমি যে যে কথাগুলো বলছি, তিনি মোটা, তিনি বড়, তিনি ছোট, তিনি রোগা, তার জমির পরিমাণ এতটা, বা 4 কাঠা জমি, 5 জন লোক, 10 কেজি চাল, হোয়াট এভার ইট ইজ। এই যে চালের সম্পর্কে আমি আপনাকে কিছু কথা বললাম, জমির সম্পর্কে কিছু কথা বললাম, কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কথা বললেন, এই প্রত্যেকটা কথা কিন্তু সেই নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জিনিসের কিন্তু পরিমাপ, পরিমাণ, সংখ্যা, স্থান, কাল, যোগ্যতা অনেক কিছুকে ডিফাইন করে। যদি সেই মানুষটিকে বা সেই বস্তুকে ডিফাইন করে থাকে বা বিশেষিত করে থাকে, সে কেমন দেখতে, কিরকম হয়, কতটা পরিমাণ, এই জিনিসগুলোকে তাহলে বুঝতে হবে সেটা সেই নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট ব্যক্তির কিন্তু বিশেষণ। মনে রাখবেন, আপনার মনে হতে পারে বিশেষণ কেবলমাত্র ব্যক্তি মানুষের পরিবর্তে বসে বা পার্শ্ববর্তীতে বসে, সেরকম কোনো বিষয় নেই। আমাদের ব্যক্তির ক্ষেত্রেও বসতে পারে বিশেষণ, বস্তুর ক্ষেত্রেও বসতে পারে বিশেষণ, প্রাণীর ক্ষেত্রেও বসতে পারে, পাখির ক্ষেত্রেও বসতে পারে। যে কোনো বিষয়বস্তুকে আমরা যদি বিশেষিত করি কোনো একটি শব্দ দ্বারা, তখন আমরা কিন্তু সেই নির্দিষ্ট বিষয়কে, যার সম্পর্কে বলছি তাকে বিশেষ্য বলবো, এবং যা যা বলা হচ্ছে তার সম্পর্কে আমি তাকে কি বলবো, তাকে কিন্তু বিশেষণ বলে ফেলবো। আমি যদি এই বইটি আমার সামনে, এখন এই বইটি আছে বাংলা সাহিত্যের ইতিহাস, আমি যদি বলি বইটি খুব মোটা, এই বইটির সম্পর্কে আমি বললাম এই বইটি হচ্ছে আমাদের কাছে বিশেষ্য এবং মোটা, বা এটার লেন্থ যেরকম আছে, বা আমি যদি এটাকে ওজনে করি যে এর যদি 1 কেজি ওজন থাকে, তাহলে এর পরিমাণ হোক, এর দৈর্ঘ্য হোক, প্রস্থ হোক, এর সম্পর্কে আমি যা যা বর্ণনা করব সেটা হচ্ছে আমার কাছে বিশেষণ রূপে পরিচিতি পাচ্ছে। বোঝাতে পারলাম? আমি এবার বিশেষণের বিভাগগুলোতে চলে আসি। বিশেষণকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে হতে পারে? প্রথম যে বিষয়টা আছে, সেটা হচ্ছে, আমি একটু লেখার মাধ্যমে আপনাদের বোঝাই। প্রথম যে জায়গাটা আছে সেটা হচ্ছে নামবাচক বিশেষণ। এই নামবাচক বিশেষণে আমরা প্রায় 9 থেকে 10টা বিভাগ পাবো। এই 9 থেকে 10টা বিভাগ বলার কারণ, কিছু কিছু বই এদিক ওদিক আছে। মানে যেই বিভাগগুলোকে আমরা হয়তো গুণবাচক, সংখ্যাবাচক, পরিমাণবাচক এই ধরনের বিভাগ করছি, সেটা অন্যান্য জায়গায় অন্য ধরনের কিছু বিভাগও থাকতে পারে বা অন্য নামেও থাকতে পারে। তার জন্য 9 থেকে 10টা, কোনো কোনো বইয়ে 9টা থাকে, কোনো কোনো বইয়ে 10টা থাকে, কোনো কোনো বইয়ে তার অধিকও থাকতে পারে। তো এরকম ধরনের বিশেষণ থাকে। কিন্তু আপনার মনে হতে পারে তাহলে কি সবগুলো আমাকে জানা দরকার, তাহলে কোনটা সঠিক? এরকম কোনো বিষয় নেই। আপনাকে শুধুমাত্র প্রশ্ন দেবে যে আমি যদি বলে থাকি যে 4 কাঠা জমি, আমি যদি 4 কাঠা জমিকে বলে থাকি যে 4 কাঠা জমি, যদি এই কথাটা বলে থাকি, মনে রাখতে হবে এই 4 কাঠাটা কিন্তু পরিমাণ। আপনার মনে হতে পারে যে এটা কি পরিমাণবাচক? কি করে হয় পরিমাণবাচক? এটা তো সংখ্যা লেখা আছে 4। আপনি বলুন, আপনি যদি জমিকে মাপতে যান, তাহলে কি একটা জমি, দুটো জমি, তিনটে জমি, চারটে জমি, 5টা জমি এরকম করে মাপবেন? মাপবেন না তো। যদি না মাপেন তাহলে তাতে কি হিসাবে করছেন? পরিমাপ হিসাবে। 2 গজ কাপড় বা 4 কাঠা জমি, এতটা পরিমাণ জল। এই যে পরিমাপের ভাষা আমরা বুঝলাম, তার মানে কি হলো, এটা পরিমাণবাচক বিশেষ্য হয়ে গেল, বা পরিমাপ, পরিমাণ বলছি, পরিমাপবাচক আমাদের বিশেষণ হয়ে গেল। ঠিক আছে? এই ধরনের বিষয়বস্তু আপনাকে বুঝতে হবে। এই ধরনের বিষয়বস্তু কিন্তু আমরা সাধারণত ভাবে নামবাচক বিশেষ্যের মধ্যে ফেলি। কেন এটা নামবাচক বিশেষণের মধ্যে ফেলছি? যে একটা নির্দিষ্ট কোনো নামের দ্বারা বা নির্দিষ্ট কোনো শব্দের দ্বারা সেই নির্দিষ্ট বিষয়বস্তুর কিন্তু আমরা পরিমাণকে বোঝাতে পারি, আমরা সংখ্যাকে বোঝাতে পারি। যে পদ্মটি নীল, পদ্মটি কিরকম? নীল। নীল কি? নীল কিন্তু একটি রং। রং মানে কি? আমরা বর্ণ। তার মানে কি হলো, এটা একটি বর্ণবাচক বিশেষণকে বোঝাচ্ছি। পদ্মটি নীল, পদ্মকে বিশেষিত করছে নীল শব্দের দ্বারা। তার মানে কি হলো, এই একটি নির্দিষ্ট নামের দ্বারা, এই নীল শব্দটির দ্বারা আমি কিন্তু সেই নির্দিষ্ট আমাদের যে বিশেষ্য আছে তাকে কিন্তু বিশেষিত করছি। তার মানে কি হলো, সেই নির্দিষ্ট নামবাচক একটি বিশেষণে পরিণত হলো। যে নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছের দ্বারা তুমি কোনো একটি ব্যক্তি বা বস্তুর কে বিশেষিত করতে পারো, সেটা কিন্তু নামবাচক বিশেষণের মধ্যে পড়ে। এবং এখানে কিন্তু আমরা বহু বিভাগ পেতে পারি। কিরকম সেটা? নামবাচকের ক্ষেত্রে পরিমাণবাচক পেতে পারি, বর্ণবাচক পেতে পারি, আমাদের সংখ্যাবাচক পেতে পারি, আমাদের বিভিন্ন বিষয়গুলো পেতে পারি। আমাদের ক্রিয়া বিশেষণ কি জিনিস হয়ে থাকে? মনে রাখবে, ক্রিয়া মানে কোনো ধরনের কাজ করাকে বোঝায়। আমি যদি বলে থাকি এখন যে ছেলেটি দ্রুত দৌড়াচ্ছে, ছেলেটা কেমন করে দৌড়াচ্ছে? দ্রুত দৌড়াচ্ছে। দৌড়ানোটা একটা কাজ, তাই তো? দৌড়ানোটা যদি একটা কাজ হয়, দ্রুত দৌড়ানোটা কাকে বিশেষিত করছে? দ্রুত শব্দটা কিন্তু তোমার ওই দৌড়ানোকে বিশেষিত করছে। যে ছেলেটি কেমন ভাবে দৌড়াচ্ছে? ছেলেটি দ্রুত দৌড়াচ্ছে। এই যে দ্রুত দৌড়ানো, এই দৌড়ানো যেহেতু কাজটি একটি ক্রিয়া, এবং আমাদের
দ্রুত কথাটা দেখো, খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে এটা কিন্তু একটি ক্রিয়াবাচক বিশেষণের মধ্যে পড়ে। এই যে ক্রিয়া, তাকে বিশেষিত করছে। মানে কি হবে তোমার তাহলে প্রশ্নের উত্তর, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ক্রিয়াবাচক বিশেষণ কি জিনিস হয়, যে নির্দিষ্ট বিশেষণ তোমার ক্রিয়ার শব্দকে বা ক্রিয়াপদকে বিশেষিত করছে, তখন সেটাকে আমরা কিন্তু ক্রিয়াবাচক বিশেষণ বলবো। বিশেষণের বিশেষণ কি? তুমি একটা শব্দকে বিশেষণ বলেছো, ফুলটি সুন্দর। আমি কিছু সাধারণ উদাহরণ নিচ্ছি, ঠিক আছে? ফুলটি সুন্দর, ফুলকে বিশেষিত করেছে। কে করেছে? এই সুন্দর শব্দটি। যদি শুধু এটি থাকতো তখন আমি বলে ফেলতাম এটা সাধারণ একটা বিশেষণ বা ফুলটিকে। আমি যদি বলে থাকি যে ফুলটি খুব সুন্দর, ঠিক আছে? দেখো, খুব শব্দটা কাকে বিশেষিত করছে? আমাদের সুন্দরকে বিশেষিত করছে। ফুলটি কেমন? ফুলটি সুন্দর। ফুলটি কতটা সুন্দর কাকে বিশেষিত করছে? খুব দ্বারা শব্দটা কিন্তু আমাদের ফুলটি কতটা সুন্দর সেই জায়গাটাকে বিশেষিত করছে। যদি এরকম কিছু শব্দ বা শব্দগুচ্ছ তোমার সামনে থাকে যেখানে অলরেডি বিশেষণ থাকার পরেও আহ আমাদের আহ আরো একটা কিছু শব্দগুচ্ছ দ্বারা বিশেষণকে বিশেষিত করছে, তখন সেটাকে আমরা কিন্তু বিশেষণের বিশেষণ বলবো। বিশেষণকে আবারও বিশেষিত করছে। ছেলেটি দৌড়াচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে। কতটা দ্রুত? খুব দ্রুত দৌড়াচ্ছে। মেয়েটি সুন্দর, কেমন সুন্দর? মেয়েটি হয়তো উম খুব সুন্দর, আমি এই কথাটা ব্যবহার করলাম। বা বালিশটি নরম, কেমন নরম? বালিশটি তুলতুলে নরম, এই কথাটা ব্যবহার করলাম। এই যে তুলতুলে কথাটা, কিন্তু বালিশটি কেমন? বালিশটি নরম। বালিশকে বিশেষণ করার জন্য বালিশের এই নরম বিষয়টি যথেষ্ট ছিল একটি বিশেষণের জন্য। কিন্তু এই নরমকে আরো বেশি একটা জায়গায় আমি নরমকে বিশ্লেষণ করলাম যখন, তুলতুলে। কিরকম নরম? একেবারে তুলতুলে নরম। এই জায়গা যখন ব্যাখ্যা করছে তখন কিন্তু সেটা আমাদের বিশেষণের বিশেষণ হয়ে যাচ্ছে। বোঝাতে পারছি? নামবাচক বিশেষণ হচ্ছে একটি নির্দিষ্ট শব্দ বা নামবাচক শব্দের দ্বারা তুমি একটি শব্দকে বিশেষিত করছো, সেটা নামবাচক বিশেষণ বলছে। সেখানে আমরা ৯ থেকে ১০টা বিভাগকে পাবো। ক্রিয়াবাচক বিশেষণ কি? যেখানে ক্রিয়াকে বিশেষিত হতে আমরা দেখতে পাচ্ছি, যেমন দ্রুত, ছেলেটি দ্রুত দৌড়ায়। এই ধরনের শব্দ বা শব্দগুচ্ছ যদি আমরা পেয়ে থাকি, যেটাকে ক্রিয়া, ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে কাজ করা। তুমি খাচ্ছো, তুমি উঠছো, তুমি যাচ্ছ, তুমি চলছো, তুমি হাসছো, তুমি কাঁদছো, তুমি যা কিছু করছো না কেন, তোমার ঘুমানোটাও কিন্তু তোমার কাছে ক্রিয়া। তো সেই শব্দ বা শব্দগুচ্ছকে যদি কোনো বিশেষণ বিশেষিত করে, সেটাকে আমরা ক্রিয়াবাচক বলবো। বিশেষণের বিশেষণ কি? সেটা ক্রিয়াবাচকও হতে পারে, নামবাচকও হতে পারে। এরকম কোনো বিশেষণকে আরো কিছু শব্দ দ্বারা বিশেষিত করছে। বিশেষণকে আরো বেশি বিশেষিত করলে তখন আমরা সেটাকে কি বলবো? বিশেষণের বিশেষণ বলবো। আশা করি অবধি সকলে ক্লিয়ার যে আমরা ৩ ধরনের বিশেষণের বিভাগকে পারবো সাধারণত ভাবে। কি কি কে পাচ্ছি? নামবাচককে পাচ্ছি, ক্রিয়াবাচককে পাচ্ছি এবং আমাদের বিশেষণের বিশেষণকে পাচ্ছি। আমরা নামবাচকের ক্ষেত্রে ৯ থেকে ১০টি আমরা বিভাগকে পাচ্ছি। ছোট ছোট কিছু বিভাগকে লক্ষ্য করব আমরা। তারপরে যেটা লক্ষ্য করব, ক্রিয়াবাচক বিশেষণের ক্ষেত্রে ৩টিকেই পাচ্ছি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কোনো ভাগকে দেখতে পাই না। সাধারণত ভাবে কোনো ভাগকে কিন্তু দেখতে পাওয়া যায় না। ঠিক আছে? তো সেই জায়গাটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার নামবাচক বিশেষণের কিছু বিভাগ রয়েছে। এই আমাদের নামবাচক বিশেষণের একটু সংজ্ঞা দেওয়া রয়েছে, আশা করি তোমরা বুঝতে পারবে। যেখানে যে পদের দ্বারা বিশেষ্য পদের আমাদের গুণকে, ধর্মকে, অবস্থাকে, পরিমাণকে, সংখ্যাকে, ক্রমকে, এই সমস্ত কিছু দ্বারা কিন্তু ব্যাখ্যা করা হয় বা জানা যায়, তাকে কিন্তু নামবাচক বিশেষণ বলে। ঠিক আছে? এবারে, ছেলেটি দুষ্টু, বিনয় আমার দ্বিতীয় সন্তান, জায়গাটি সত্যিই সুন্দর। কেমন জায়গাটি? সুন্দর। ছেলেটি কিরকম? দুষ্টু। এটা কি বিশেষণের মধ্যে পড়ছে। এইগুলো তোমাকে বুঝতে হবে কিন্তু কোনটা বিশেষণ আমরা বলছি। ছেলেটিকে বলছি, এই ধরনের বিষয়গুলো। ইসে আমার দ্বিতীয় সন্তান। কততম সন্তান? দ্বিতীয় সন্তান। এটা কি হচ্ছে? আমাদের কিন্তু এটা ক্রমকে ডিফাইন করছে বা আমাদের সংখ্যাকে কিন্তু ডিফাইন করছে। মূলত ভাবে এটা কিন্তু ক্রমকে ডিফাইন করে। ১ পরে ২, ২ এর পরে ৩, ৩ এর পরে ৪, ৪ এর পরে ৫, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো কিন্তু নির্দিষ্ট একটা ক্রমকে ডিফাইন করে। জায়গাটি কেমন? জায়গাটি কিন্তু সুন্দর। এই সুন্দরটি কিন্তু জায়গাটিকে বিশেষিত করছে। এখান থেকে নামবাচক বিশেষণ। কি কি নামবাচক বিশেষণের মধ্যে দিক পেয়ে পাই?
আমরা গুণবাচককে পাই, অবস্থাকে পাই, সংখ্যাকে পাই, পরিমাপকে পাই, ক্রমকে পাই, বর্ণকে পাচ্ছি, তারপর সংজ্ঞাকে পাচ্ছি, উপাদানকে পাচ্ছি, অব্যয় জাতীয় বিশেষণকে পাচ্ছি, ধনাত্মক বিশেষণকে পাচ্ছি, প্রশ্নবাচক বিশেষণকে পাচ্ছি, সর্বনামীয় বিশেষণকে পাচ্ছি, বহুপদময় বিশেষণ, তদ্ধিতান্ত, কৃদান্ত এবং বিপসামূলক বিশেষণকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। ঠিক আছে, কি কি পড়লাম আমরা? গুণবাচক বিশেষণ কি? যেই বিশেষণ পদের দ্বারা আমরা সাধারণত ভাবে কোনো ব্যক্তির গুণকে বুঝিয়ে থাকি। এবারে তোমার গুণ সম্পর্কে কিছু কথা তোমাদের জানা দরকার। মনে রাখবে, গুণ বলতে কেবলমাত্র ভালোকে বোঝায় না, গুণ বলতে কিন্তু মন্দকেও বোঝায়। মানে একটি সে একটি ভালো ছেলে, ঠিক তেমনই ভাবে আমি যদি বলি সে একটি অহংকারী ছেলে, সেই অহংকারটাও কিন্তু মানুষের গুণের মধ্যে পড়ে। যদি কোনো শব্দগুচ্ছ এরকম ধরনের তুমি পাও যে শব্দগুচ্ছ কোনো একটি ব্যক্তি, মানুষ বা আমাদের বস্তুর গুণকে ডিফাইন করে থাকে, তাহলে অবশ্যই সেটা কি হবে? গুণবাচক বিশেষণ হবে। যদি অবস্থাবাচক, নির্দিষ্ট একটা ফেজ, নির্দিষ্ট একটা অবস্থা যেটা আসে যেটা আবার চলেও যায়, যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝতে হবে সেটা কিন্তু অবস্থাবাচক বিশেষণ। যদি কোনো শব্দ বা শব্দগুচ্ছ দেখতে পাও যে আহ আমাদের কোনো একটা মানুষের, কোনো একটা বস্তুর, কোনো একটা জায়গার বা কোনো একটা স্থানের অবস্থাকে ডিফাইন করছে, আমি যদি বলে থাকি যে দরিদ্র পরিবার, আমি যদি এই দরিদ্রকে বলে থাকি, এই দরিদ্রটা কিন্তু একটা মানুষের অবস্থা, সুখী হওয়া একটা মানুষের অবস্থা। কোনো মানুষ ব্যক্তি যদি কি বলবো অবস্থাপন্ন হয়ে থাকে, সেটা কিন্তু তার একটা অবস্থা যেটা আসে এবং যেটা চলেও যায়। তো এই ব্যাপারটা তোমাকে কিন্তু বুঝতে হবে যে যেই শব্দের দ্বারা বা শব্দগুচ্ছের দ্বারা কোনো একটি ব্যক্তি, বস্তু বা অন্যান্য কোনো বিষয়বস্তুকে আমরা কিন্তু তার অবস্থাকে ডিফাইন করছি যে শব্দের দ্বারা, সেটা কিন্তু অবস্থাবাচক বিশেষণ। যদি সংখ্যাবাচক বিশেষণ হয়ে থাকে, অবশ্যই বুঝতে পারছো যে সংখ্যাবাচক বলতে আমরা যে কোনো ধরনের সংখ্যাকে বোঝানো হয়ে থাকে। উম সেটা ৩টে হোক, ৪টে হোক, ৫টা হোক, ৬টা হোক, ৭ হোক, ৯ হোক, হোয়াট এভার ইট ইজ, সেই সংখ্যাকে যদি আমরা কোনো একটি শব্দের দ্বারা বুঝে থাকি, বা নদীর সংখ্যাকে বোঝানো হয়ে থাকে, পুতুলের সংখ্যাকে বোঝানো হয়ে থাকে। আমি যদি বলি তিনটে প্রাণ চলে গেল, তিনটে প্রাণ অঝরে ঝরে গেল, যদি এরকম বলে থাকি, এই তিনটে শব্দটা কিন্তু আমাদের কাছে সংখ্যাবাচক একটি বিশেষণ। পরিমাণবাচক, একটু আগেই বলছিলাম যে পরিমাণকে আমি যদি বলে থাকি 4 বিঘে জমি, যদি এ কথা বলে থাকি যে এই বিঘেটা কি, এটা একটা কিন্তু পরিমাপের মধ্যে পড়ছে। যদি কোনো শব্দ বা শব্দগুচ্ছ দেখতে পারো যে তোমাদের সামনে কোনো একটি বস্তু, কোনো একটি ব্যক্তি, কোনো একটা জায়গা বা কোনো একটা স্থান তার পরিমাণকে ডিফাইন করে, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা কিন্তু আমাদের পরিমাণবাচক বিশেষণের মধ্যে পড়বে। বোঝাতে পারলাম? তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যে ক্রমবাচক বিশেষণ। ক্রম হচ্ছে সেই জিনিসটা যেটা একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এই জায়গাটাকে ডিফাইন করে। আমি যদি বলে থাকি কমল বিমলার তৃতীয় সন্তান, কমল বিমলার তৃতীয় সন্তান, বা সে ক্লাসে প্রথম হয়েছে, তৃতীয় সন্তান, এই যে একটা বিষয়, এটা কিন্তু নির্দিষ্ট একটা স্থানকে এবং নির্দিষ্ট একটা জায়গাকে প্রেজেন্ট করে। এবং মনে রাখবে, এটা কিন্তু হঠাৎ করে চেঞ্জ হওয়া সম্ভব নয়। মানে ৩কে তুমি হঠাৎ করে পরিবর্তন করে বলতে পারো না। এটা তোমাকে বুঝতে হবে, তৃতীয় সন্তান মানে প্রথমে একজন আছেন, দ্বিতীয় জন আছেন দ্বিতীয়তে, এবং তারপরে কিন্তু তৃতীয় জন। এটাকে বলা হয়ে থাকে নির্দিষ্ট ক্রম। সে ক্লাসে প্রথম হয়েছে, তার আগে আর কেউ নেই, এই জায়গাটাকে, সেই নির্দিষ্ট স্থানকে ডিফাইন করে ক্রম। কিন্তু ক্রম কিন্তু সবসময় তৃতীয়, চতুর্থ, প্রথম এই জাতীয় বিশেষণ দ্বারা বিশেষিত হয়। যদি বর্ণবাচক বলে থাকি, বর্ণবাচকে যদি আকাশকে নীল বলে থাকি, আমি আকাশ শব্দটা নীল বললাম না, তো যেখানে দাঁড়িয়ে অবশ্যই আমরা বর্ণকে ডিফাইন করে থাকি কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বা যে কোনো জিনিসের, আমরা যদি বর্ণকে ডিফাইন করে থাকি কোনো একটি বিশেষণ পদের দ্বারা, তখন কিন্তু অবশ্যই সেটা কিন্তু বর্ণবাচক বিশেষণ হবে। অবশ্যই এগুলো কিন্তু বিশেষ্যকে বিশেষিত করবে এমন কিছু পদ, এটা মনে রাখতে হবে। সংজ্ঞাবাচক কি জিনিস হয়? নির্দিষ্ট একটা সংজ্ঞাকে ডিফাইন করে, যে কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে আমরা নির্দিষ্ট জায়গা দ্বারা যদি দাগিয়ে থাকি, যে দেখবে শান্তিনিকেতনে অনেক জিনিসপত্র পাওয়া যায়, তারপর সেই নির্দিষ্ট স্থান দ্বারা সেটা কিন্তু পরিচিতি পায়। এরকম যদি কোনো জিনিসপত্র দেখতে পারো যেটার নাম এবং স্থান একই, বা সেই নির্দিষ্ট সংজ্ঞা দ্বারা সেই নামটিকে বোঝানো হচ্ছে, তাহলে আমরা সেটাকে যদি
কলকাতার রসগোল্লা, আমরা এই কথাটা অনেকে বলে থাকি। তারপর যদি বলে থাকি যে শান্তিপুরি শাড়ি অনেকে বলে থাকি। আরো বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমরা বলে থাকি। আহ আহ, এই দ্বারা যদি কোনো একটা জিনিস পরিচিত হয় এরকম বিষয়বস্তু দ্বারা, বঙ্গীয় সভা বা বঙ্গীয় রাজনীতি যদি এই কথাটা বলে থাকি, নির্দিষ্ট বিষয়বস্তুকে ডিফাইন করার জন্য যদি নির্দিষ্ট কিছু সংজ্ঞা থাকে যার দ্বারা পুরো বিষয়বস্তুটিকে চেনা যাচ্ছে, তার গড়নকে বোঝা যাচ্ছে, তার গঠনকে বোঝা যাচ্ছে, এরকম যদি হয়ে থাকে কোনো বিশেষণ পদ, অবশ্যই তাহলে সেটা কিন্তু আমাদের সংজ্ঞাবাচক বিশেষণের মধ্যে পড়বে। ঠিক আছে। যদি উপাদানবাচকের মধ্যে পড়ে থাকে তাহলে কি হবে, যে নির্দিষ্ট উপাদান দ্বারা কোনো একটি বস্তু তৈরি হচ্ছে সেই নির্দিষ্ট উপাদান যদি অ্যাজ আ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় অবশ্যই সেটা কিন্তু উপাদানবাচক বিশেষণের মধ্যে পড়বে। যদি বলে থাকি মাটির ঘর, কংক্রিটের রাস্তা, এগুলো হতে পারে, বা তোমার বেতের বেতের ঝুড়ি হতে পারে, এই ধরনের বিষয়বস্তু, এটা কি করছে, এই ঝুড়িটি কি দিয়ে তৈরি সেই জায়গাটাকে কিন্তু ডিফাইন করছে বা বিশ্লেষণ করছে। তার মানে কি হলো, উপাদানকে দেখালো, যে উপাদান দ্বারা সেই জায়গাটা তৈরি হয়েছে, এই উপাদানবাচক বিশেষকে আমরা কিন্তু উপাদানবাচক বিশেষণ বলতে পারি। যদি কোনো শব্দ অব্যয়জাত শব্দ, অব্যয় শব্দ কিরকম হয়ে থাকে, যার কিন্তু কোনো পরিবর্তন হয় না, যার লিঙ্গ ভেদে কোনো পরিবর্তন হয় না, যার কিন্তু কালভেদে কোনো পরিবর্তন হয় না, এমন কিছু শব্দগুচ্ছ কিরকম হতে পারে, হঠাৎ হতে পারে, তারপর হতে পারে, আর হতে পারে, হোয়াট এভার ইট ইজ, হঠাৎ বাবুর দল, আমি যদি এরকম কথাটা ব্যবহার করে থাকি, মনে রাখবে এই ধরনের যে শব্দগুচ্ছগুলো আছে এই শব্দগুচ্ছগুলো যদি কোনো শব্দের বা কোনো ব্যক্তি বা বস্তুর বিশেষণ রূপে ব্যবহৃত হয় অবশ্যই সেই অব্যয়জাত বিশেষণ রূপে কিন্তু পরিচিত। অব্যয় শব্দকে কিন্তু তোমাকে চিনতে হবে, মনে রাখবে সেই শব্দগুচ্ছ যেগুলো কিন্তু কালভেদে, যার লিঙ্গ ভেদে, যার কিন্তু কোনো ধরনের কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাই না। যদি ধর্নাত্মক বিশ্লেষণ বলে থাকি, ধর্নাত্মক বিশ্লেষণটা কিরকম রূপে হয়ে থাকে, আমরা অনেকে দেখবে যে ধর্নাত্মক শব্দ সম্পর্কে আলোচনা করি, যে ধর্নাত্মক শব্দ কিরকম হয়, সেই রকমই আমাদের কিন্তু ধর্নাত্মক বিশ্লেষণ হয়ে থাকে, যেখানে দাঁড়িয়ে আমরা কিছু শব্দ বা শব্দগুচ্ছকে দেখব যে দ্বিতীয় তৃতীয়বার ব্যবহৃত হচ্ছে, এবং আম, ব্যাপারটার একটা কি বলবো, ব্যাপারে কিছু কোমলতা, ব্যাপারে কিছু গভীরতা এই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করে কিছু শব্দগুচ্ছ। এরকম শব্দগুচ্ছ যদি বা শব্দ যদি কোনো শব্দের বিশ্লেষণ রূপে বা বিশেষণ রূপে ব্যবহৃত হয় অবশ্যই সেটা কিন্তু ধনাত্মক শব্দ হবে। প্রশ্নবাচকের ক্ষেত্রে কি, যে কোনো একটা শব্দগুচ্ছ যদি আমাদের প্রশ্ন চিহ্ন দ্বারা ব্যবহৃত হয়, কোনো বিশেষণ অ্যাজ আ ব্যবহৃত হয়, তাহলে সেটাকে কিন্তু আমরা প্রশ্নবাচক বিশেষণ বলবো। একটু গুছিয়ে বলি, যেখানে বা কোনো আমি একটা শব্দ, এখানে কিছু উদাহরণ আমরা পাবো, হঠাৎ করে উদাহরণগুলো মনে আসে না। প্রশ্নবাচকে দেখো যে কোনো একটা বিষয়বস্তু, যে সকল বিশেষণ যা কিনা প্রশ্ন করে বিশেষ্যের হয়ে, এরকম ধরনের কোনো বিষয়বস্তু যদি তোমাদের সামনে থাকে তাহলে অবশ্যই সেটা প্রশ্নবাচক বিশেষণের মধ্যে পড়ে। কোন কুলে ভিড়লো, কোথায়, কোন কুলে, কুলকে ডিফাইন করার চেষ্টা করছে বা তীরকে ডিফাইন করার চেষ্টা করছে। যদি এই জায়গাটাকে ব্যাখ্যা করি বা প্রশ্ন রাখে বিশেষ্য, বিশেষ্যের প্রতি যে প্রশ্ন সেটা যদি বিশেষণ দ্বারা ব্যাখ্যায়িত হয় তখন সেটা কিন্তু প্রশ্নবাচক বিশেষণের মধ্যে পড়ে। আহ এটা হচ্ছে সর্বনিয়মীয় বিশেষণ। সর্বনামীয় বিশেষণের একটা এখানে দু তিনটে দেওয়া হয়েছে। সর্বনাম বিশেষণের আমি একটু কথা বলে দিই। সর্বনাম কি জিনিস হয়ে থাকে, যেটা আমাদের বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়। আমি যদি কমল কথাটাকে দুবার চারবার করে একই একই বাক্যের মধ্যে চারটে লাইনে চারবার যদি কমল লিখি সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। কমলের পরিবর্তে সে, তার, যে, এই ধরনের শব্দগুচ্ছ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যদি বলি মদীয় ভবন, আমাদের বাড়ি, আমাদের বাড়ি, আমাদের বাড়ি, এই কথাটাকে অনেকবার ব্যবহার না করে, বা কমলের বাড়ি, তাদের বাড়ি, কমল আমার মামাতো ভাই হয়, আমরা সকলে এক বাড়িতেই থাকি, এরকম কথা ব্যবহার করতে গিয়ে আমি যদি পুরো জায়গাটাকে বলি যে মদীয় ভবন, আমি কথাটা যদি ব্যবহার করি সেটা বুঝবে যে একটি সর্বনামীয় বিশেষণ, যেখানে দাঁড়িয়ে বিশেষ্য পদ কিন্তু অ্যাজ আ মানে সর্বনাম পদ কিন্তু অ্যাজ আ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। ঠিক আছে। বহুপদ বিশেষণ কি জিনিস হয়, যে সকল বিশেষণ দুই বা দুইয়ের বেশি পদ সমাসবদ্ধ হয়ে ব্যবহৃত হয়। সমাসবদ্ধ পদকে মানে একটি শব্দ রয়েছে কিন্তু তাতে অনেকগুলো বিষয় রয়েছে, একটি সমাসবদ্ধ পদ। আমরা হয়তো এই যে রাত জেগে থাকা, এই রাত জেগে থাকা কথাটাকে কিন্তু অনেকভাবে আমরা কিন্তু বলতে পারতাম, কিন্তু সমাসবদ্ধ করে অনেকটা বড় বা তিনটে বড় শব্দকে আমরা ছোট্ট একটা শব্দে ব্যবহার করেছি, যদি এটাকে বলা হয়ে থাকে সমাসবদ্ধ পদ। যদি কোনো বিশেষণের ক্ষেত্রে বিশেষ্য যদি বিশেষণ রূপে কোনো সমাসবদ্ধ পদ ব্যবহৃত হয়ে থাকে অবশ্যই সেটা কিন্তু বহু পদময় বিশেষণ ব্যবহৃত হয়ে। কারণ কি,
তাতে বহু পদ ব্যবহৃত হচ্ছে, একের অধিক পদ কিন্তু ব্যবহার হয়ে থাকে। দেখো, রাত জেগে তারাগুলো তার সঙ্গ দেয়, এই ধরনের শব্দগুলো কিন্তু আমরা এর মধ্যে দেখতে পারি। আমাদের তো কৃদন্ত একটা, এক মিনিট, কৃদন্ত বিশেষণ বলে একটা বিষয় থাকে। কৃদন্ত বিশেষণ কি জিনিস হয়ে থাকে দেখো, যখন আমরা ধাতু পড়বো তখন কৃদন্ত এবং তদ্ধিত বিষয়টাকে আমরা আরো বিশ্লেষণ করে পড়বো। এখানটায় যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে যে ধাতুর উক্তয় প্রত্যয় যোগে বিশেষণ পদকে আমরা কিন্তু কৃদন্ত বিশেষণ বলে থাকি। মনে রাখবে এই কৃদন্ত বিশেষণও কিন্তু কিভাবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ্যকে বিশেষিত করার জন্য ব্যবহৃত হচ্ছে। চলন্ত, বাড়ন্ত এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের কৃদন্ত ধাতুর মধ্যে কিন্তু পড়ে থাকে। তো এই জায়গাগুলো আমরা যখন ধাতু পড়বো তখন আরো বিশেষ করে বিশেষিত করব। বিপসামূলককে, বিপসা বলতে সাধারণত ভাবে বুঝে থাকবে যেখানে কিন্তু দুইবার একটা শব্দকে ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো শব্দ, যে কোনো, দেখো এখানে কি বলছে, ক্রিয়াজাত কোনো বিশেষণ একই সঙ্গে দুইবার যদি ব্যবহার করা হয়ে থাকে তখন তাকে কি বলছে, আমরা বিপসামূলক বিশেষণ বলছি। কি বলছি, ক্রিয়াজাত কোনো বিশেষণ যদি একই সঙ্গে দুবার ব্যবহৃত হয়ে থাকে, কাদো কাদো মুখ, কান্না করাও তো একটা ধরনের ক্রিয়া, সেই কাদো কাদো মুখটা কিন্তু আমাদের কাছে কি হয়ে যাচ্ছে, তাহলে বিপসামূলক বিশেষণ। অবশ্যই ছেলেটা, দেখো ছেলেকে বিশেষিত করছে বা ছেলের মুখে কিন্তু বিশেষিত করছে, তাই এটি বিশেষণ। এবং কেমন ভাবে বিশেষণ হচ্ছে, এটি বিপসামূলক, কারণ কি ক্রিয়াজাত দুটো বিষয়বস্তু কিন্তু দুবার করে ব্যবহৃত হয়েছে, তার জন্য কিন্তু এটা বিপসামূলক। মনে রাখবে বিপসা বলতেই কিন্তু আমরা কোনো একটি বিষয়বস্তুর কিন্তু দুবার করে ব্যবহারকে লক্ষ্য করতে পারবো। অব্যয়জাত বিশেষণ আমরা অলরেডি পড়েছি। ধন্যাত্মক বিশেষণ আমরা পড়েছি, এই যে দগদগে ঘা, আমি যেটা বলছিলাম যে কোনো একটা অবস্থার আহ গভীর রূপে ব্যাখ্যা করে কিন্তু ধন্যাত্মক শব্দ। স্যাঁতস্যাঁতে জায়গা, মচমচে মুড়ি, টকটকে লাল, এই ধরনের বিষয়বস্তুকে যদি ব্যবহার করা হয়ে থাকে, দেখো যখন বিশেষ্য পদে গুণ অবস্থা প্রকাশ করে তখন তাকে ধন্যাত্মক বিশেষণ বলা হয়ে থাকে। দগদগে ঘা, সহজে মেঘমার নয়ে কাশি, দগদগে ঘা কথাটা আমরা কিন্তু এখানে বিশেষিত করব। এখানটায় অনেক কিছু ভুল আছে, এই টপিকটা মানে এই পেজটা একটু প্রত্যেকে বাদ দিয়ে যাবে, যারাই দেখছো তারা এই পেজটা বাদ দিয়ে যাবে। আমরা ক্রিয়াজাত বিশেষণে আসি। এই অবধি আমাদের যতগুলো বিশেষণ ছিল প্রত্যেকটা বিশেষণকে আমরা দেখার চেষ্টা করেছি। দেখো একটু একবার আমরা দেখে নেব আমরা কি কি বিশেষণকে দেখেছি। গুণবাচককে দেখেছি, নির্দিষ্ট কোনো কিছুর গুণকে বোঝাচ্ছে, অবস্থাকে বোঝাচ্ছে, যেটা নির্দিষ্ট ফেজ, জীবনের কোনো একটা সুখী হওয়া, দুঃখী হওয়া, দরিদ্র থাকা, বড়লোক হওয়া, অবস্থাপন্ন হওয়া, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু হতে পারে। সংখ্যাবাচক বিশেষণে আমরা নির্দিষ্ট সংখ্যাকে দেখছি, পরিমাণকে আমরা নির্দিষ্ট পরিমাপকে দেখেছি। ঠিক আছে, আমরা যদি এই ফুটন্ত বিষয়গুলো, ফুটন্ত, জ্বলন্ত, এগুলো কিন্তু অবস্থার মধ্যে পড়ে, নির্দিষ্ট একটা ফেজকে বোঝানো হয়ে থাকে। ক্রমকে আমরা কি বুঝেছি, এক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলোকে নির্দিষ্ট ক্রম বলা হয়েছে। বর্ণ বলতে আমরা রংকে বুঝিয়েছি। সংজ্ঞা বলতে নির্দিষ্ট একটা বিষয়কে যখন নির্দিষ্ট একটা জায়গা দ্বারা চিহ্নিত করে দেওয়া হয় বা নির্দিষ্ট একটা সংজ্ঞা দ্বারা চিহ্নিত করে দেওয়া হয়, সেই সংজ্ঞাটাকে যদি বুঝিয়ে থাকি বা সেই সংজ্ঞা দ্বারা যদি বিশেষিত হয়ে থাকে কোনো বিশেষ্য, তখন সেটাকে কিন্তু আমরা সংজ্ঞাবাচক বলবো। উপাদান কি, নির্দিষ্ট যে উপাদান দ্বারা তৈরি হচ্ছে সেই উপাদান যদি অ্যাজ এ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, অবশ্যই সেটা উপাদানবাচক বিশেষণ হবে। অব্যয়জাত বিশেষণের মধ্যে যেখানে কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ অব্যয় শব্দ যেখানে অ্যাজ এ বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে অব্যয়জাত বিশেষণ। ধন্যাত্মক হচ্ছে যেখানে দাঁড়িয়ে স্যাঁতস্যাঁতে, দগদগে এই ধরনের শব্দগুলো ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। প্রশ্ন বলতে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন মার্ককে অ্যাজ এ বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে, যা কিন্তু বিশেষ্য প্রশ্ন হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদি এরকম হয়ে থাকে তখন সেটা প্রশ্নবাচক। সর্বনামের ক্ষেত্রে সর্বনাম পদকে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে, বহু পদে সমাসবদ্ধ পদকে দেখা যাচ্ছে, যেখানে একের অধিক কিন্তু পদ বসে একটি শব্দকে গঠিত হচ্ছে এবং সেটা যদি অ্যাজ এ বিশেষণ রূপে ব্যবহৃত হয়, অবশ্যই সেটা কিন্তু বহু পদ রূপে বিশেষণ। তদ্ধিতান্ত, কৃতান্ত, এই দুটোকে দেখেছি। বিপসামূলকের ক্ষেত্রে দুটো ক্রিয়া জাতীয় শব্দ একবার ব্যবহৃত হতে আমরা দেখেছি। আমরা একটু ক্রিয়াবাচক বিশেষণের দিকে চলে যাব, যে ক্রিয়াবাচক বিশেষণটা কি। আমি একটু আগে বলেছিলাম যে কোনো ধরনের কাজটা কিন্তু আমরা যদি কোনো একটা বিশেষণ দ্বারা দেখি যে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে, অবশ্যই সেটা কিন্তু ক্রিয়াজাত বিশেষণ। ক্রিয়া মানে কি, কোনো একটা কাজ, কোনো একটি কাজকে সে সুন্দর লেখা একটা কাজ, লেখাটা কিরকম সুন্দর। আহ এবারে বিশেষণের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দেবো, যে সে ধীর গতিতে সুন্দর লেখে। এই যে সুন্দর লেখাটাও কিন্তু আরেকটা বিশেষণ দ্বারা বিশেষিত হচ্ছে, এই ধরনের ব্যাখ্যা কিন্তু আমরা বিশেষণে পাবো। যদি আমি ক্রিয়া জাতীয় বিশেষণকে বলি, সেখানে শুধুমাত্র যে কোনো একটি ক্রিয়াকে বা দুটি ক্রিয়াকে বিশেষিত হতে দেখবো। সে দ্রুত গাড়ি চালায়, সে সুন্দর লেখাটা আমার একটা কাজ, সেটাকে আমি বিশেষিত করছি। যদি কোনো শব্দ দ্বারা তোমার ক্রিয়া বিশেষিত হয়ে থাকে তাহলে তবে সেই নির্দিষ্ট শব্দটি কিন্তু ক্রিয়াজাত বিশেষণ নামে পরিচিত পায়।
আমি ৩ টে অবস্থাকে শ্রেণীকে পাচ্ছি অবস্থাবাচক, কালবাচক এবং স্থানবাচক। অবস্থা বলতে তোমরা নির্দিষ্ট কোনো অবস্থাকে বুঝবে যে জীবনে কোনো একটা অবস্থাকে বোঝাচ্ছে। যদি কোনো ক্রিয়ার ক্ষেত্রে কোনো অবস্থাবাচক জায়গাকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ কোনো অবস্থাকে ক্রিয়ার কোনো অবস্থাকে বোঝানো হয়ে থাকে যে বিশেষণের দ্বারা অবশ্যই সেটা কিন্তু অবস্থাবাচক বিশেষণের মধ্যে পড়ছে। ঠিক আছে? সেটা কিন্তু অবশ্যই অবস্থাবাচক বিশেষণের মধ্যে পড়ছে। তারপরে যেটা দেখো কালবাচক বিশেষণ এবং স্থানবাচক বিশেষণ। যদি কালবাচকের মধ্যে পেলে অবশ্যই নির্দিষ্ট কোনো কালকে ব্যাখ্যা করছে। যে ক্রিয়া বিশেষণের দ্বারা কোনো কাল বিষয়ে প্রকাশ পায় তখন তাকে আমরা কি বলছি সেটাকে কিন্তু কালবাচক বিশেষ্য বলছি। ঠিক তেমনই ভাবে ক্রিয়ার স্থানের কথা প্রকাশ হয়ে থাকে তখন তাকে আমরা স্থানবাচক, যেখানে নির্দিষ্ট একটি স্থানের কথা প্রকাশ হচ্ছে সেটাকে কিন্তু স্থানবাচক বলে থাকবো। যদি কালের কথা বোঝানো হয়ে থাকে তাহলে নির্দিষ্ট কালকে বোঝানো হবে। যদি স্থানের কথা বোঝানো হয়ে থাকে নির্দিষ্ট স্থানকে বোঝানো হয়ে থাকবে। যে শাহজাহান গল্পের একটা খুব ফেমাস নাটকের একটা খুব ফেমাস ইসে ছিল যে নিচে নেমে এসো শয়তান। এই যে নিচে নেমে আসা কিন্তু একটা ক্রিয়া। কিন্তু তুমি যদি খুব ভালো করে দেখো এই যে নিচে নিচে নেমে আসার বিষয়টা এটা কিন্তু একটা স্থানকে বোঝাচ্ছে। কোথায়? স্থানকে বোঝাচ্ছে। যদি এরকম হয়ে থাকে তখন কিন্তু একটি স্থানবাচক বিশেষ্য। কালের ক্ষেত্রেও তাই বিভিন্ন ধরনের নির্দিষ্ট কালকে যদি আমরা কোনো একটা বিশেষণ দ্বারা বিশেষিত করি কাজের ক্ষেত্রে অবশ্যই ক্রিয়ার সামনে যদি কোনো শব্দ বা শব্দগুচ্ছ অ্যাজ আ কাল রূপে ব্যবহৃত হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আমাদের কালবাচক বিশেষণ নামে পরিচিতি পাবে। সর্বশেষ এবং আমাদের যেটা লাস্ট বিষয় সেটা হচ্ছে বিশেষণের বিশেষণ। খুব ঝটপট করে দেখানোর চেষ্টা করলাম। কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে বা জানাবেন যারা ক্লাসটি দেখবেন। বিশেষণের বিশেষণ হচ্ছে সেই জায়গাটা যেখানে দাঁড়িয়ে তুমি নির্দিষ্ট নামবাচক বিশেষণ বা ক্রিয়াবাচক বিশেষণকে বিশেষিত হতে দেখো। একটা বিশেষ্য অলরেডি আছে, তারপরেও আরো একটি বিশেষ্য। পদ্ম ফুলটি নীল। কেমন নীল? গাঢ় নীল। নীলটা কেমন? পদ্মটি গাঢ় নীল। এই নীলটি কেমন? গাঢ়। এই বিশেষণকে আরো একবার বিশেষিত হতে দেখছি। এই শব্দটি এই টোটাল বিষয়টা আমরা কি দেখলাম তাহলে? বিশেষণের বিশেষণ দেখলাম। বালিশটি তুলতুলে নরম। এই যে নরম, বালিশটি কেমন ছিল? নরম ছিল। নরমটাকে আবার বিশেষিত করেছে তুলতুলের দ্বারা। তার লেখা সুন্দর। লেখাটি কেমন সুন্দর? ভীষণ সুন্দর। আমি যদি এই কথাটি বলে থাকি যে লেখাটি সুন্দর, লেখাটি কেমন সুন্দর? ভীষণ সুন্দর। এই যে ভীষণ সুন্দর কথাটা বললাম, সুন্দরকে আরো বেশি ডিফাইন করলাম, আরো বেশি বিশেষিত করলাম। যদি এরকম কিছু শব্দগুচ্ছ দেখো যা বিশেষ্যকে বিশেষিত করছে, লেখাকে বিশেষিত করছে এই মুহূর্তে, সেটা কিন্তু অবশ্যই বিশেষণের বিশেষণ। তোমরা সবকটি বিষয় বুঝেছো কিনা একটু আমাকে জানাবে। আর প্রত্যেকটা টপিক তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই ধাতুর যে বিষয়টা আছে সেটা ধাতুর ক্লাসে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আমি ছোট ছোট করে ক্লাসগুলোকে রাখার চেষ্টা করছি। দেখো তোমাদের ক্লাসগুলো কেমন লাগে এবং প্রয়োজন অনুসারে অবশ্যই জানাবে তোমাদের কি ধরনের ক্লাসের প্রয়োজন, ক্লাসগুলো তোমাদের কাছে কতটা উপকারী হচ্ছে। আমি চেষ্টা করব একদিন থিওরি ক্লাস রাখার এবং একদিন প্রেজেন্টের ক্লাস রাখার। আমরা চেষ্টা করছি প্রায় সপ্তাহে ২ দিন ক্লাস দেওয়ার। সংখ্যাটা পরবর্তী সময়ে বাড়তে পারে। আমি একটা ফিক্সড রুটিন তোমাদেরকে পোস্ট করে দেব। তোমরা সেই অনুযায়ী একটু দেখো। আর ক্লাসে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানানো দিতে হবে, একটু জানাতে হবে। এবং কি কি বিষয় তোমরা আরো ক্লাস চাইছো, কিভাবে এগিয়ে গেলে আরো বেশি সুবিধাজনক হয় বিষয়টা অবশ্যই কিন্তু জানাতে হবে। সকলকে ধন্যবাদ অনেক আজকে ক্লাসটি দেখার জন্য। আমি বিয়ার সেলবা নন্দিতা ঘোষ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অবশ্যই পরবর্তী ক্লাসটি সিডিপি ক্লাস হবে এবং আজকে যে ক্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ বাংলা ক্লাস। আর সবাইকে একটাই কথা বলবো যে পড়াশোনার সঙ্গে যুক্ত থেকো যাদের কাছে পড়াশোনা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই, যাদের কাছে একমাত্র এবং অন্যতম শেষ সম্বল রূপে পড়াশোনা পরিচিতি, সে নিজেদের রাস্তাকে হারিয়ে ফেলুন। সময়ের সাথে সমস্ত কিছু পরিবর্তনশীল এবং আমরা পজিটিভিটির সাথে এগিয়ে যাব এবং পড়াশোনাটাকে ধরে রাখবো। পাশাপাশি কোনো ধরনের কোনো সমস্যা হলে অলওয়েজ দেয়ার ফর ইউ। অবশ্যই ক্লাসটি কেমন লাগলো জানান। আজকে ক্লাস ইউপি। সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। অ্যান্ড বি আর সেলফ বাই মন্দিতা ঘোষ।